স্বাগত আজকে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বৃষ্টি বাদলার মাঝেও খরা মাঠের রাজনীতিতে, অথচ ঈদের পর সরকার বিরোধী অহিংস আন্দোলনের আগাম ডাক দিয়ে রেখেছিল বিএনপি। তার বদলে দেশি বিদেশি অন্য বিষয় সামনে রেখে কর্মসূচি দিচ্ছে তারা, তাতে আবার মেনে চলছে প্রশাসনের সব শর্ত। তবু অছাড় অবস্থানের আগাম হুঁশিয়ারি অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। এসব নিয়ে আজকের আলোচনা শর্ততন্ত্র। কথা বলতে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ওয়ারেস হোসেন বেলাল বীর প্রতীক এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সঙ্গে সরাসরি যোগ দিবেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর ইকবাল। স্বাগত আপনাদেরও। আমি জনাব ওয়ারেস হোসেন বেলাল, আপনার কাছেই প্রথমে জানতে চাইব যে বিএনপি নেতৃত্বাধীন যে 20 দলীয় জোটের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে পালনের ক্ষেত্রে আপনারা বিভিন্ন শর্ত বেঁধে দিচ্ছেন। তো এই মানে শর্ত বেঁধে দিয়ে যে অনুমোদন দিচ্ছে পুলিশ, আওয়ামী লীগ কোনো এরকম সমাবেশ করতে গেলে তো পুলিশ এত শর্ত দেয় না, মানে অন্তত আমার জানা নেই। আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের ক্ষেত্রে এত শর্ত থাকে? আজকের উদাহরণটাই দিতে হলে, আজকেও তো একটা বিএনপির সমাবেশ, 20 দলের একটা সমাবেশ, মানে এখন 20 দলের সমাবেশ, আওয়ামী লীগেরই সমাবেশ বলি, বিএনপির সমাবেশ। তো বিএনপির সমাবেশে এখানে তো আপনার 20 দল তাদের সাথে আছেন। ভালো। তো এখানে সরোয়ার্দী উদ্যানে সভাটা হবে। আপনারা দেখেন যে শর্তগুলো দেওয়ার ব্যাপারে এটা অনেক আগের থেকেই হয়ে আসছে। এটার সাথে দুটো দিক আছে। শর্ত একটা দেওয়াও ভালো, আবার এত জোরালো শর্ত আরোপ করাও ভালো না। শর্ত দেওয়ার একটা বিষয়, সেটা হচ্ছে যে ধরুন বিএনপির টপ র্যাঙ্কিং লিডার্স অথবা 20 দলের যদি কোনো নেতা থাকেন, সে ধরনের কোনো একটা ঘটনা ঘটে গেল। এখন নিজেদের মধ্যেও ঘটনা হয়, আজকে বিএনপির নিজেদের মধ্যেও কিছু ঘটনা, মানে মারামারির একটা ঘটনা ঘটে গেল, যদিও খুব বড় আকারের না, ছোট আকারের ঘটনা ঘটে গেছে। এই ছোট আকারের ঘটনা থেকেই হয়তো বড় আকারের একটা ঘটনা ঘটে যেতে পারত। তো সেখানে আইন প্রয়োগকারী সংস্থার তো কিছু দায়বদ্ধতা আছে এবং তারা সেগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে সমাবেশটা যাতে ভালোভাবে হতে পারে সেটা লক্ষ্য রাখে। এবং যখন সরোয়ার্দী উদ্যানের মতো একটা জায়গায় সমাবেশ করতে দেয়া হয়, তখন কিন্তু এখানে বাধ্যবাধকতার জায়গাটা খুব কম থাকে। আজকে কি কোনো জায়গায় আটকানো হয়েছে মানুষকে, যে পথে পথে বাধা দেওয়া হয়েছে? আমার জানা মতে এই ধরনের কোনো ঘটনা। বেলাল ভাই, আমার প্রশ্ন সরল ছিল, যে 12টি শর্ত বিএনপি কে পালন করতে হয়েছে, আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের অনুসারী কোন সংগঠনকে এই সমাবেশ করতে হলে কি একই ধরনের শর্ত পালন করতে হয় কি? আমি জানার জন্য এই 12টি শর্তই পুরোপুরি পালন করতে, এই 12টি শর্তই পুরোপুরি পালন করতে হবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু শর্ত পালন করতে হয়। যে রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় যানজট করে ফেলবে, এটা হয় না। আওয়ামী লীগের সমাবেশের সময় আমরা সবসময় যানজট হতে দেখি না, যানজট রাস্তায় দাঁড়িয়ে যানজট শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য না, সব দলের ক্ষেত্রে। আপনি শর্ত মানেন না? নো, শর্ত সেই অর্থে, হ্যাঁ, মানার ব্যাপারে যদি বলেন সেই অর্থে তো শর্ত মানা হয় না, সেটা বলবো। কিন্তু ধীরে ধীরে এটা কমে আসছে, কিন্তু আপনি লক্ষ্য করেন ধীরে ধীরে কমে আসছে। আজকের যে জনসভাটা ছিল, সেই জনসভায় কিন্তু বেগম খালেদা জিয়া আসতে পারেননি। প্রথম আমরা একটা ইলেকট্রনিক মিডিয়ায় আমরা শুনলাম যে উনি মাঝপথে চলে এসছেন, মাঝামাঝি রাস্তায় চলে এসছেন। খুব কিছুক্ষণের মধ্যে উনি ভাষণ রাখবেন। তার পরবর্তীতে দেখা গেল যে উনি শারীরিকভাবে বলা হলো অসুস্থ। কিন্তু আমরা প্রথম থেকেই, আমি টিভিতে দেখছিলাম যে জনগণের যে উপস্থিতি, এই জনগণের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার মতো স্ট্রেচারের একজন নেত্রী, উনি কি এখানে আসবেন অথবা উপস্থিতি কম হয়েছে। আমরা আবার আপনার কাছে আসবো বেলাল ভাই। আমি একটু অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে আসি। প্রথমেই জেনে নেই যে বিএনপি চেয়ারপারসন সুস্থ আছেন? সুস্থ আছেন বলতে
মানে ওনার শারীরিক অসুস্থতা কি খুব বেশি, মানে কোনো বড় ধরনের কোনো সমস্যা আছে? ওনার যে বয়স, জি, সেই বয়সে খুব বড় ধরনের শারীরিক অসুস্থতা না হলেও কিন্তু সবাই আসার মতো অবস্থা নেই অবস্থা থাকে না। এখন কিছুটা উন্নতি হয়েছে অবস্থার? রেস্ট নিচ্ছে, জি, আস্তে আস্তে রেস্ট নিলে হয়তো 1-2 দিনের মধ্যে অবশ্যই উন্নতি হবে। মানে আমাদের আসলে প্রশ্নটা ছিল হচ্ছে যে আজকে আমরা দেখেছি যে বিএনপি নেতৃত্বে যে 20 দলের যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবি মানতে সরকারকে বাধ্য করতে হলে আন্দোলনে নামতে হবে, তাদের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়াতে হবে। এইটাই ছিল আর কি মূল মেসেজ। আপনারা কিসের জন্য অপেক্ষা করছেন, বা নাকি আপনারা আন্দোলনে নেমেছেন অলরেডি? আপনারা হবে বলছেন কেন? আন্দোলনে কি নামেন নাই? কবে নামবেন যদি না নেমে থাকেন? ধন্যবাদ আপনাকে, স্বাগতম সম্মানিত দর্শক। আমি প্রথমে একটু বেলাল ভাইকে যে প্রশ্নটা করেছিলেন, আমি তার কিছুটা আলোচনা করে আপনার এই প্রশ্নের আলোচনায় আসছি। প্রথম কথাটা হলো যে 12টি শর্তের কথা বলেছেন। বিএনপির বা জোট সরকারের আমলে এই ধরনের অনুমতিরই কিন্তু প্রথা ছিল না। প্রথা ছিল যে পুলিশকে অবহিত করে সভা করতে হবে, যাতে করে পুলিশ নিরাপত্তা দিতে পারে, অবহিত করে। আর এখন হয়ে গেছে আওয়ামী লীগের ওই প্রথম আমল থেকে এখন পর্যন্ত যে না, পুলিশের অনুমতি নিতে হবে। এ হলো একটা বিষয়। অর্থাৎ আপনি গণতান্ত্রিক আন্দোলন করবেন যে সরকারের বিরুদ্ধে, সেই সরকারের অনুগত পুলিশ বাহিনী আপনাকে অনুমতি দেবে। স্বাভাবিকভাবেই যখনই আন্দোলনের তীব্রতা দেখা যায়, তখনই পুলিশ সরকারের ইঙ্গিতেই অনুমতিটা দেয় না। পুলিশ, অতএব আমি একটু আজম ভাই দর্শকদের জন্য একটু ক্লারিফাই করি। তাহলে পুলিশ এখন বুঝতে পারছে যে আপনাদের আন্দোলনটা আসলে তীব্র পর্যায়ে নাই, এটা মাঝামাঝি মোটামুটি আন্দোলন, সেজন্য অনুমতি দিয়ে। না না না, এটা তো বাস্তবতা যে এখন তীব্র পর্যায়ে না, এটা তো আপনিও জানেন, আমিও জানি, দেশবাসীও বুঝতে পারে যে আন্দোলন এখন প্রাথমিক পর্যায়ে, কারণ তীব্র পর্যায়ে আন্দোলন এখনো যায়নি, চূড়ান্ত পর্যায়ে যায়নি। তীব্র পর্যায়ে যাবেন তখন সমাবেশের অনুমতি দেওয়া হবে না, এরকমই একটি প্লয়। এর আগে কিন্তু দেওয়া হয়নি। যেমন 29 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসির অনুমতি দেওয়া হয়নি এবং ম্যাডাম খালেদা জিয়াকে বেরোতে দেওয়া হয়নি। এরকম তার আগে আরো বেশ কয়েকটি সমাবেশের অনুমতি। মার্চ ফর ডেমোক্রেসিটা সমাবেশ ছিল না, মার্চ ফর ডেমোক্রেসিটা এক ধরনের মার্চ ছিল, সেটাও কিন্তু সমাবেশ ছিল। অর্থাৎ ম্যাডাম বলেছিলেন যে সকলে যে যেখানে আছেন সকলে মার্চ করে এই বিএনপি অফিসের সামনে আসেন, সেখানে আমরা একটা সমাবেশ করব এবং সেই মার্চটা হবে গণতন্ত্রের জন্য অভিযাত্রা। সেটা কিন্তু অনুমতি দেওয়া হয়নি। আপনি দেখেন যে কিছুদিন আগে এই যে সুপ্রিম কোর্ট বারে একটা সমাবেশের কথা ছিল, অনুমতি দেওয়া হয়নি। তারপরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছিল, অনুমতি দেওয়া হয়নি। অর্থাৎ এখন প্রথাটা হয়ে গেছে অনুমতি নিতে হবে, আগে তা ছিল না, অবহিত করতে হবে। অনুমতি আর অবহিতর মধ্যে কিন্তু অনেক পার্থক্য। আমি যদি জানি যে সুপ্রিম কোর্টের প্রসঙ্গটা যদি এখানে একটু ক্লারিফাই করেন, সুপ্রিম কোর্টের আপনারা ঠিক করেছিলেন যে আপনারা ওইখানে কোনো রাজনৈতিক সমাবেশ করবেন না। বেগম জিয়ার মতো একজন নেত্রী যখন ওইখানে যাবেন, সেটাকে রাজনৈতিক সমাবেশ ছাড়া অন্য কিছু বলা যাবে না? না, আইনজীবীদের সমাবেশ ছিল এবং সেজন্য সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে টাকা পরিশোধ করা হয়েছিল। কিন্তু বেগম জিয়া যাবেন 18,000 না 28,000 টাকাও পরিশোধ করা হয়েছিল। কাজেই এটা নিয়ে আমি আর লম্বা করতে চাই না, আমি মূল আলোচনায় আসতে চাই। যে এখন এই যে 12টি শর্ত, বেলাল ভাই বললেন যে আওয়ামী লীগের আমলে বেলায়ও শর্ত প্রতিপালন করতে হয়, মোটেও না। আর শর্তগুলো কিরকম দেখেন, ঠিক রাত্রি 12টার পরে অনুমতি দেওয়া হবে, অর্থাৎ প্রস্তুতি নেবার জন্য কোনো ফুসরত না। ভাই গতকাল এটা হয় নাই, গতকাল আমাদেরকে বরকতুল্লাহ বুলু সাহেব জানিয়েছেন প্রায়, আমি এক্সাক্ট টাইম বলতে পারবো না, কিন্তু বিকালের আগে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। আমি খালেদ একটা সভার কথা বলছি না, আমি ইন জেনারেল মানে আজকেরটার কথা আমি বলছি, আজকেরটা না, আমি ইন জেনারেল। আচ্ছা, আরেকটা বিষয় হলো কি যে বিএনপি একটা বড় দল, অনেক দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল, এর সাথে 20 দল যদি ঐক্য জোট মানে জোটের সভা হয়, সেটা আরো বড় হয়। সেখানে ওই সরোয়ার্দী উদ্যানের যখন জায়গা না হয়ে রাস্তায় চলে আসে, রাস্তায় মাইক বাঁধার কোনো অনুমতি দেওয়া হয় না। অর্থাৎ রাস্তায় যদি কোনো দর্শক থাকে বা ফুটপাতে থাকে, সে শুনতে পারবে না। কিন্তু এখানে আমি শুধু আজম ভাই এই পর্যায়ে আমি আপনাকে শুধু একটি বিষয় স্মরণ করে দিতে চাই। আজকে সোহরাওয়ার্দী জনসভাটা আমি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছিলাম, সোহরাওয়ার্দী উদ্যানই কিন্তু আজকে পূর্ণ হয় নাই। সেক্ষেত্রে রাস্তায় বা মাঠে যাওয়ার তো এটি মানে দেখুন অন্য প্রসঙ্গ হলো। আমি প্রথমে বলছি যে আজকের কথা বলছি না, আমি ইন জেনারেল। আর দ্বিতীয়ত আজকের যে সভাটি হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখবেন
যে আজকের সভাটি কত বিশাল হয়েছে, তারপরেও আমি বলি আজকে সারা দিন বৃষ্টি হয়েছে এবং খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, এবং দুর্যোগপূর্ণ এবং সবার সময়ও বৃষ্টি হয়েছে। রাইট। তো এখন আমি আমার আলোচনায় ফিরে আসি। আপনি যে আমি জানতে চাইছিলাম যে আপনি আন্দোলন এখন করছেন না কেন, কেন এটিকে হবে বলছেন? আমরা কিন্তু একটা কথা বলেছি যে এই 5 জানুয়ারির যে তামাশার নির্বাচন করে এই সরকার ক্ষমতায় এসছে, যে সরকার সেদিন একটি পত্রিকায় দেখলাম, যাই হোক আপনি বলতে পারেন আমরা এই ধরনের একটা অবৈধ সরকারকে কোনোভাবেই সহায়তা দিয়ে ক্ষমতায় আনিনি। এটা বলতে পারেন যে গণতন্ত্রকে একেবারে নির্বাসনে পাঠিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। তো একটা কলাম লেখক সেদিন বলেছেন যে ওই যে গাড়ির ফিটনেস থাকে না, সেরকম বলছেন যে ফিটনেসবিহীন সরকার পথ হারিয়ে ফেলেছে। তো এই সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন জনগণ চায়, কারণ সরকার শুধু ওই অবস্থায় আসেনি, শেষ পর্যন্ত এই উপজেলা নির্বাচনেও জনগণের সামনে কি তামাশা করেছে। আমি সেই জন্য বলছি যে এই সরকারের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত আন্দোলন হবে, কিন্তু চূড়ান্ত আন্দোলনের প্রথম ধাপ শুরু হয়েছে। আমাদের একটু ঢাকার বাইরে যাইতে হবে। আপনি নিশ্চয়ই এই বিষয়গুলি নিয়ে আপনি আলোকপাত করবেন, অনেকগুলি বিষয় অ্যাডভোকেট আবুল হাসেম খান তুলে ধরেছেন। আমি একটু জনাব শফিকুর রহমান চৌধুরীর কাছে যেতে চাই যে সম্প্রতি সিলেটে একটি অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী সাংবাদিকদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেন এবং তিনি সাংবাদিকদেরকে হুমকিও দিয়েছেন। এই সময় ওই সভায় উপস্থিত অনেকে, যাদেরকে আমরা আওয়ামী লীগের সমর্থক বলে মনে করি, তাদের অনেকে হাততালিও দিয়েছেন। সমাজ কল্যাণ মন্ত্রীর এই রকম একটি অবস্থানকে কি আপনি সমর্থন করছেন বা আওয়ামী লীগের পক্ষ থেকে সমর্থন করা হচ্ছে? জনাব শফিকুর রহমান চৌধুরী। ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন বর্তমান সরকারের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী যে মন্তব্য করেছেন বা সাংবাদিকদের সম্পর্কে যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তার পরিপ্রেক্ষিতে সমাজ কল্যাণ মন্ত্রীও দুঃখ প্রকাশ করেছেন, আমরাও দুঃখ প্রকাশ করতেছি। কারণ এই ধরনের কথা ঠিক হয় নাই। আমার মনে হয় এটা একটা দুঃখজনক ব্যাপার। সেটা ব্যাপারে এইটা আমাদের সরকার বা আমাদের দলও এই ধরনের আচরণ সমর্থন করে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি স্পষ্ট ভাষায় দুঃখ প্রকাশ করলেন। আপনি কি একটু চট করে বলবেন যে এই রকম মন্তব্য সিলেটের রাজনীতিতে কি প্রভাব ফেলছে বা কোন রকম প্রভাব ফেলছে কিনা? না, এই ধরনের রাজনীতিতে যেহেতু সমাজ কল্যাণ মন্ত্রী নিজেই দুঃখ প্রকাশ করেছেন, সেই ব্যাপারে এখানে রাজনৈতিক প্রভাব পড়ার কোনো নাই। আর সাংবাদিকদের সাথে আমাদের সুসম্পর্ক আছে এবং এখনও আছে। আমরা মনে করি যে সাংবাদিকদের সাথে আমাদের কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া তাদেরও নাই, আমাদেরও নাই। শফিকুর রহমান চৌধুরী, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব শাহাদাত হোসেনের কাছে যেতে চাই যে টানা বর্ষণে মহানগরে দুর্ভোগ নেমে আসছে। আমরা প্রতিদিন রিপোর্ট করছি চট্টগ্রাম নিয়ে, শহরের জলাবদ্ধতা, আবর্জনা, পরিবহন, রাস্তাঘাট নিয়ে চট্টগ্রাম নগরবাসীর অভিযোগের শেষ নেই। বর্তমান মেয়রের কার্যক্রম কিভাবে বিশ্লেষণ করবেন? বর্তমান মেয়র বিএনপির একজন সমর্থক, বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা বলা যেতে পারে চট্টগ্রামের। জনাব শাহাদাত হোসেন, আপনি কি বলবেন এ সম্পর্কে? না, জলাবদ্ধতার জন্য যে বরাদ্দ পাওয়ার কথা ছিল সরকার থেকে, সে পায়নি সে বরাদ্দটা। এই 4 বছরে 350 কোটি টাকা তারা পেয়েছে মাত্র। পক্ষান্তরে একটি সিডিএ যেখানে সালাম সাহেব আছেন চেয়ারম্যান, সেখানে অনির্বাচিত এই প্রতিষ্ঠানটিকে 3000 কোটি টাকার বেশি উন্নয়ন কাজের জন্য দেওয়া হয়েছে এবং এই সিডিএর অপরিকল্পিত উন্নয়নের জন্য জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেখানে ড্রেনেজ সিস্টেম নেই এবং রাস্তাগুলো বেশ উঁচা। এইসব কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মঞ্জুর আলম চট্টগ্রাম নগরবাসীর মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন কিনা? সিডি এর কাছেই যাক আর তিনি কোনো বরাদ্দ না পান, আপনি কি মনে করেন তিনি দায়িত্ব পালনে দায় কতটুকু এড়াতে পারবেন? শাহাদাত হোসেন। এক্ষেত্রে ওনার কাছ থেকে ছাড়াও সরকারের দায়িত্ব রয়েছে। সরকার সিটি কর্পোরেশনকে অবশ্যই বাজেট থেকে জলাবদ্ধতার জন্য 3000 কোটি টাকা যে সিডিএকে দিয়েছে,
তার চাইতেও বেশি টাকা বরাদ্দ করা উচিত ছিল, কিন্তু এখানে বিমাতাসুলভ আচরণের জন্য সিটি কর্পোরেশনের মেয়র সাহেব হয়তোবা কাজ করতে পারেননি। আর এখানে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, সিডিএকে যে অপরিকল্পিত যে উন্নয়ন হয়েছে, এটা একটা কজ বলে মনে হচ্ছে জলাবদ্ধতা। জনাব শাহাদাত হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরে আসছি অতিথিদের কাছে আরো প্রশ্ন নিয়ে। আমরা ফিরছি এখনই। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা আবার একটু ওয়ারেস হোসেন বেলালের কাছে যাই। আপনি দুই একটি পয়েন্ট ক্লারিফাই করতে চাচ্ছি। আজম ভাই সজ্জন ব্যক্তি, বিএনপিতে আছেন, বিএনপি নেতা উনি, বিএনপির উনি কতগুলো কথা বলেছেন। সেটা হচ্ছে যে বিএনপির সময় শর্ত ইসেরি, আমরা কি ভুলে গেছি সেই সমস্ত দিনের কথা, যে সমস্ত দিনের বেলা আমাদের আসানুল্লাহ মাস্টারকে গুলি করে মারা হলো। যখন আমরা মিছিল নিয়ে যেতাম, তখন এই যে আজকের স্বাস্থ্যমন্ত্রী নাসিম ভাই, তার পিঠে পিটিয়ে এরকম মোটা দাগ ফেলে দেওয়া হয়েছে। এরকম কতগুলো নজির দেব? এসব নজিরের কোনো মানে আপনারা যেগুলি ভুলে যান নাই, সেইটা আমরা প্রায় আমি একটা বুঝি না সেই ধরনের কোন উদাহরণ। আমি আজম ভাই আমি সাধারণত একটা বিষয় করি কি, যখন আলোচনার সময় আমি একদম চুপ থাকি। আচ্ছা, না না না, মনে আছে আমার এগুলো মনে থাকে। আর এর আগে আরেকটা কথা হয়েছে যে ইদানিং কালের কোনো একটা, আপনি উনি বলেছেন একটা মার্চ হয়েছে, তাই না? মার্চ হয়েছে 29 ডিসেম্বর 2013 ফিলিস্তিনের ইস্যু নিয়ে বিএনপি একটা মার্চ করতে চাইলো। ভালো কথা, তাদেরকে পারমিশন দিতেই হবে এখন, নালে বোমাবাজি করে তারা মেরে ফেলে। এখন নিজেদের লোক নিজেরা মেরে আওয়ামী লীগের উপর দোষ দিয়ে দিবে, তখন এই দায়ভার কে নিবে? হ্যাঁ, এটাই তো বাস্তব সত্য। এখন দেখেন যে ইসেরিতে, ফিলিস্তিনের ইস্যুতে টোটাল মিছিলটা দখল করে ফেললো কে? জামাত। সেই জামাতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই সঙ্গে বিএনপি নাই, বিএনপি হারিয়ে গেছে সেখানে। এখন পরবর্তীতে যখন আমরা আলোচনা, মানে বিএনপির আজম ভাই যেরকম আছেন, এরকম আরো বন্ধুরা আছেন আমাদের বিএনপিতে, আজম ভাই অথবা এনি, তারপরে ইরা যারা আছেন, তাদের সাথে আলোচনায় যে এইটা কি হচ্ছে, আপনারা প্রথম থেকে আমরা বলে আসছি যে জামাতকে আপনারা ছাড়েন, এই জামাতকে আপনারা ছাড়েন না। শেষ এই যে মার্চটা, সেই মার্চ করলেন একটা, সেটাও জামাত দখল করে ফেললো। তাহলে হলোটা কি? এই যে গাজায় আজকে যে হত্যাযজ্ঞ চলছে, হত্যাযজ্ঞের জন্য এখানে তারা মায়াকান্না করছে। আপনারা জানেন বোধহয়। মায়াকান্না বলছেন কেন? আমি মায়াকান্না, আমি বেলাল বসে আছি, আপনি জানেন কিনা আমি জানি না, সেই জন্য কথাটা বলছি। জি না, আমি জানি, সেই জন্য আমি বলছি। আপনি কেন, আপনি আরো তো বলবেন যে আপনার পথের অনুসারী হচ্ছেন লোক। আমি বলি সেটা হচ্ছে, এটা মায়াকান্না এই জন্য বলছি, যখন আমি বাংলাদেশ থেকে প্রথম এই ফিলিস্তিনের এই মুক্তিযোদ্ধাদেরকে একত্রিত করে যখন সেখানে নিয়ে গেলাম, ইয়াসের আরাফাতের সাথে কথা বলে সাউথ লেবাননে ডিপ্লয় হয়ে আমার ছেলেরা যখন সেখানে যুদ্ধ করছিল, সেখানে তো কই এদের একজনকেও তো পেলাম না, একজনকেও তো পাই নাই সেই যুদ্ধে। আমি মায়াকান্না বলবো না তো কি বলবো বলেন? তো অতীতের ঘটনা। এখন তাদের 16 জন সাথী আমার সেখানে মারা গেছে, আর এদেরকে একজনকেও পাই নাই। এখন আবার ওরা যাক না, জানা কেন সেখানে যে যুদ্ধ করুক। এখন তো এই মুহূর্তে আপনিও যাচ্ছেন না, জানা। আমি একবার সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছি, 71-এ একবার যুদ্ধ করে উত্তীর্ণ হয়েছি, আবার ফিলিস্তিনেও সেই পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে। এখন যদি আমাকেই বলেন সব সময় করার জন্য, আমারও তো একটা বয়স আছে, তাই না? সারা জীবনী পরীক্ষা, আমি খালি পরীক্ষাই দিয়ে যাব। আর যারা এই মায়াকান্না গুলো করেন, মায়াকান্নাই করে যাবো, আর ওদেরকে মাথায় নিয়ে আমরা নাচবো, এটা হতে পারে না। আপনাকে আরেকটা বলি না, বেলাল ভাই আপনাকে একটু থামাতে, আমি একটু ঢাকার বাইরে যাই, ওনারা ওয়েট করছেন। আমরা খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর কাছে যেতে চাচ্ছি। জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে খুলনায় আজকে ঢাকার মতো আপনারা বিক্ষোভ সমাবেশ এবং মানে সমাবেশ ও বিক্ষোভ করেছেন। সম্প্রচার নীতিমালা আপনারা আসলে বাতিল চান কেন? মানে আপনারা কি ধরনের নীতিমালা চান, নাকি নীতিমালা চানই না? জনাব নজরুল ইসলাম মঞ্জু।
ধন্যবাদ আপনাকে। সম্প্রচার নীতিমালা এটা করে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হবে বলে আমরা মনে করি, এবং মত প্রকাশের স্বাধীনতা, বিরোধী মত প্রকাশের স্বাধীনতাকে বন্ধ করার জন্যই কিন্তু সরকার এই কাজটি করছেন। টকশোতে সরকারের সমালোচনা হয় এবং টেলিভিশনে বিরোধী মতের কথা বলা হয়, বিরোধী দলের কর্মকাণ্ড তুলে ধরা হয়, এবং সরকারের যে নানান ধরনের অনিয়ম, দুর্নীতি এবং নিপীড়ন এবং এই সরকারের যে সমস্ত খারাপ কাজগুলির সমালোচনা করা হয়, এই কারণেই আজকে এই আকাশ যে এইটা মিডিয়া, এটাকে বন্ধ করে দিয়ে এই মত প্রকাশ স্বাধীনতাকে বন্ধ করা হচ্ছে। মঞ্জু ভাই 6ই আগস্ট সেই সম্প্রচার নীতিমালাটি গেজেটভুক্ত হয়েছে। 6 আগস্টের পরে আজ আমরা 19 আগস্ট কথা বলছি, আপনি কথা বলছেন, আমাদের এখানে প্যানেলিস্টরা কথা বলছে, মানে ওই নীতিমালা মানে কি কোনোভাবে এই কথা বলায় কোনো প্রভাব রাখছে মঞ্জু ভাই? না, এটা তো এখনো এটা তো সবাই বিরোধিতা করছে, সবাই এই মত প্রকাশ স্বাধীনতার পরে এই যে একটা খড়গ নেমে আসছে যে এই নীতিমালা দিয়ে আমাদের কণ্ঠকে রোধ করা হবে, এটা কিন্তু সবাই বলছে, এবং এই ধরনের নীতিমালা কিন্তু ওয়ার্ল্ডের কোথাও নাই। এই ধরনের মত প্রকাশের স্বাধীনতা থেকে হরণ করার নীতিমালা কোথাও করা হয়নি। আজকে এটা আধুনিক যুগ, এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্য দিয়ে মানুষ আজকে কথা বলার যে সুযোগ পেয়েছে, এই সুযোগ বন্ধ করার জন্য এই ধরনের আইন করা হচ্ছে। মঞ্জু ভাই আপনাকে ধন্যবাদ। আমি একটু রাজশাহীতে যেতে চাই। জনাব মীর ইকবাল, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতিবাচক কারণে আমি প্রায়ই শব্দটি ব্যবহার করতে চাই যে জাতীয় সংবাদের শিরোনাম হচ্ছে রাজশাহীর আওয়ামী লীগের রাজনীতিতে এর কোনো প্রভাব আছে? জনাব মীর ইকবাল। জি, এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আভ্যন্তরীণ যে কোন্দলগুলো আপনি বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে এটাতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বা জাতীয় রাজনীতিতে এর প্রভাব এজন্যই পড়বে না, এখানে আমাদের এই রাজনীতিতে রাজশাহী বিশেষ করে বিশ্ববিদ্যালয়, এখানে শিবিরের যে একটা থাবা রাজশাহীতে সবচাইতে বড় ধরনের, সেইটাকেই লক্ষ্য করে তাদের কিছু লোক আমাদের ছাত্রলীগের মধ্যে যে আসছে না, এটাও বলা যাবে না, কেননা এখানে চতুর্মুখী একটা সংঘর্ষের মধ্যে থাকে রাজশাহীতে ছাত্রলীগ। সেই জন্য ছাত্রলীগের উপরে যে ব্লেমগুলো চাপানো হয়, মূলত যারা ছাত্রলীগ করে এবং যারা ওইভাবে আসে ঢুকে, তারাই কিন্তু মূলত এই জিনিসগুলো তৈরি করে। এটার জন্য ছাত্রলীগের হয়তো জনাব মীর ইকবাল, আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখি যে যাদের নাম আসছে তারা ছাত্রলীগের বড় বড় পদে অধিষ্ঠিত, প্রতিষ্ঠিত, এবং তাদের নিয়ে বিভিন্ন রকম মানে উৎসাহ ব্যঞ্জক কথাও আমরা আপনাদের নেতৃবৃন্দের কাছ থেকে শুনি। সুতরাং শিবির অনুপ্রবেশ করে এটা করছে, এই যুক্তি কি ধোপে টিকবে? এটাও আছে, আর কিছু অতি উৎসাহী আমাদের ছাত্রলীগের মধ্যে ওই অতি উৎসাহী হয় হয়তো দু একজন, যে করবে না এটাও বলা যাচ্ছে না, এটা করে হয়তো দু একজন। সেইটার ব্যাপারে আমরাও সজাগ আছি, আমরা সজাগ দৃষ্টি রেখেছি বলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেভাবে সংঘর্ষ শিবির যেভাবে তাণ্ডব চালানোর কথা ছিল, সেইটা আমাদের মোটামুটি হস্তক্ষেপ এবং আমাদের চতুর্দিকে নজর রাখার কারণে, বিশেষ করে আমাদের খায়রুজ্জামান লিটন রাজশাহীতে সব সময় এখানে অবস্থান করার কারণে তার একটা বিশাল নেটওয়ার্ক এই রাজশাহী শহরে আছে বলে সব দিক দিয়ে রাজশাহীর মানুষ যেভাবে শান্তিতে বসবাস করছে, ছাত্রলীগের ওই মানে যে কাজ পুলিশের সেই কাজ অনেকটা আওয়ামী লীগ নিজের হাতে তুলে নিয়েছে রাজশাহীতে, এরকম মনে হচ্ছে যে শান্তি রক্ষার দায়িত্ব নিয়ে নিচ্ছেন জনাব খায়রুজ্জামান এবং আপনারা। আপনার কাছে আবার আসছি জনাব মীর ইকবাল। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান সংসদ ও সরকারের কার্যক্রম মানে মানতে বা সরকারকে মানতেই নারাজ বিএনপির, যেমন বাজেট নিয়ে কথা বলার প্রসঙ্গে বলা হলো যে বাজেট, এই সরকার তো অবৈধ সরকার, বাজেট নিয়ে কোনো কথাই বলবে না, কিন্তু সম্প্রচার নীতিমালা নিয়ে বিএনপি সমাবেশ করছে, অভিশংসনের কথা নিয়ে বিএনপি অন্য কথা বলছে, এটি কেন? এটি একটি দ্বৈত অবস্থান? না না না, একেবারে পরিষ্কার। আমি 1 মিনিটের মধ্যে আপনার এই প্রশ্নে আসছি। আমি প্রথমে বলতে চাই যে চিটাগং এর উন্নয়ন এবং জলাবদ্ধতা নিয়ে আপনি যে ডাক্তার সাদাত হোসেনকে প্রশ্ন করেছিলেন, আমি তার জন্য আমি একটু শেয়ার করব যে এর আগে চিটাগং এর যে মেয়র ছিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু এখন ঢাকার বাইরে যত জায়গার মেয়র মানে সিটি কর্পোরেশনের
কাউকে কোনো প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে না, এটা সরকারের একটা দ্বিমুখী নীতি। আর দ্বিতীয়ত হলো যে চিটাগংয়ের মেয়র যেহেতু বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অর্থাৎ বিএনপির একজন কর্মী, সেই হেতু সরকার সব দিক থেকে বরাদ্দে তাকে বঞ্চিত করেছে, যে কারণেই চিটাগংয়ের উন্নয়ন হচ্ছে না। এখানে তার কোনো ব্যর্থতা নেই, এটা চিটাগংয়ের মানুষ বুঝতে পেরেছে। আমি দ্বিতীয় কথাটা আসবো যে আমার শ্রদ্ধেয় বেলাল ভাই আমি খুবই সম্মান করি, আমরা খুবই সম্মান করি, আমরা দীর্ঘ সময় একসাথে কাটিয়েছি। উনি বলেছেন যে ফিলিস্তিনিদের যে মিছিলটা আমরা করলাম ফিলিস্তিনিদেরকে সমর্থন করবার জন্য, সেখানে জামায়াতের অবস্থান বেশি। দেখুন, একটা মিছিলে আমাদের মোটামুটি 90% মুসলমানের দেশ বাংলাদেশ, এখানে একটা মিছিলে কেউ যদি নারায়ে তাকবীর ধ্বনিটা দেয়, সকলেই নিজের মনের অজান্তে আল্লাহু আকবার দেয়, তাতে সকলে জামায়াত না। একটা মিছিলে 90% বিএনপি থাকে, হয়তো 10% বা তার কম জামায়াত থাকে। কাজে এই অভিযোগটা সত্য নয়। আর নাসিম সাহেবের ইয়ের কথা বলেছেন, আমাদেরও কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতিন সাহেব, তাকেও কিন্তু পেটানো হয়েছিল বেদমভাবে, মনে আছে। কাজে এগুলো বলে লাভ নেই, এগুলো সব সরকারের আমলেই হয়েছে। আর ফিলিস্তিনের জন্য আমাদের মায়া কান্না নয়, বিএনপি সরকারে থাকুক আর বিরোধী দলে থাকুক, সব সময়ই ফিলিস্তিনের পক্ষে সব সময়ই বিএনপি ছিল, আছে এবং থাকবে। আর সম্প্রচার নীতিমালার কথা বলছেন, সম্প্রচার নীতিমালা নিয়ে বা সরকারকে আমরা যে দৃষ্টিকোণ থেকে দেখি, তাতে কোনো রকমের ব্যত্যয় আমাদের হয়নি। অর্থাৎ এই সরকারের সম্প্রচার নীতিমালা করবার অধিকারী নেই। যে সরকার সম্প্রচার নীতিমালা করার জন্য, যে সরকারের তথ্যমন্ত্রী বলেন যে আমরা স্বাধীন সম্প্রচার নীতিমালা করছি, সেই সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাহেব কি জবাব দিতে পারবেন যে তার যে বাংলাদেশ টেলিভিশন এবং রেডিও বাংলাদেশ বা বাংলাদেশ বেতার, তার কতটুকু স্বাধীনতা আছে? আজম ভাই, আপনি খুবই পারেন একটি প্রশ্ন তুলেছেন। আমরা একটা আজম ভাই, আমাদের একটা বিরতি নিতেই হচ্ছে। আমার তো শেষ হয় না, আমাকে আর 1 মিনিট সময়, তাহলে বিরতির পরে আপনি আসেন। সাথে যদি আপনি একটু যুক্ত করতেন, আমরা কিন্তু দেখলাম না যে বাজেটের সমালোচনা করে কোনো সমাবেশ করতে, কিন্তু সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে বা অভিশংসন, বিচারকদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে থাকার দাবিতে আপনারা আন্দোলন করছেন, এটি একটি দ্বিমুখী হলো কিনা সেটি আমরা শুনতে থাকবো হচ্ছে একটা বিরতি নিয়ে এসে আমি এটা বলবো। জি, ফিরলাম আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি বিরতির আগে শেষ করতে চেয়েছিলেন। একেবারে আমি শেষ করি। আমি শুধু বলবো যে এই সরকারের এই সম্প্রচার নীতিমালা দেবার কোনো এখতিয়ারই থাকতে পারে না। আর যেখানে এই সরকার বাংলাদেশ বেতার এবং টেলিভিশনকে তাদের বাক্স থেকে, পেন্ডুলাম থেকে বের করতে পারছে না, তারা দেবে সম্প্রচার নীতিমালা। ওই নীতিমালা কেউই গ্রহণ করবে না এবং গ্রহণ করেওনি, এটা সকল মত এবং পথের মানুষ সেটা বলে দিয়েছে। আর একটা কথা, যে বিচারপতিদের যে অভিশংসনের যে ক্ষমতা আজকে নতুন করে আবার সংসদের কাছে দেওয়ার জন্য এরা অপচেষ্টা করছে। কোন সংসদ, কাদের দ্বারা সংসদ? জনগণের নির্বাচিত সংসদ না নিজেদের নির্বাচিত সংসদ? এটা মানুষ কোনোভাবেই প্রত্যাশা করে না। বাংলাদেশের অর্থনীতিবিদ, বাংলাদেশের আইনবিদ, রাজনৈতিক বিশ্লেষক কারুর কাছেই এটা গ্রহণযোগ্য নয়। এবং আওয়ামী লীগের যে আইনজীবী ব্যারিস্টার আমিরুল ইসলাম, তিনিও গতকালকে একটা চ্যানেলে বলেছেন যে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এই বর্তমান যে পদ্ধতি, এটা খুলনা থেকে মঞ্জু ভাইকে প্রশ্ন করেছিলেন যে সম্প্রচার নীতিমালা ব্যাপারে প্রশ্ন করেছিলেন, আর আজম ভাইও এটা নিয়ে কথা বললেন। আমার প্রশ্ন হচ্ছে, সেখান থেকে মঞ্জু ভাই বলেছেন, কথাগুলো বলছেন, আমরা সারা বাংলাদেশ দেখছি। কোন জায়গায় আপনি তাকে আটকে দিয়েছেন বলেন? কোন জায়গায় আটকে দিয়েছেন? অথবা সরকার আটকে দিয়েছে? আজম ভাইকে সরকার আটকে দিয়েছে? এগুলো জনগণ দেখছে। সেই জন্য এই ধরনের কথাগুলো হচ্ছে দ্বৈত একটা নীতি কথা। এটা ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায়। আমি একটু রুড হয়ে গেলাম, এটা ডাবল স্ট্যান্ডার্ড কথা। এই ডাবল স্ট্যান্ডার্ড কথা আসলে আমাদের ঠিক না। তারপরে কথা হয়েছে, মীর ইকবাল কথা বলেছেন রাজশাহী থেকে, শিবির সম্পর্কে কথা বলেছেন, যথার্থই বলেছেন কথাটা। আপনারা জানেন রাজশাহীতে শিবিরের প্রভাব কিভাবে ছিল, সেই শিবিরের প্রভাবটা কিভাবে কমিয়ে আনা হয়েছে। আপনি সেখানে একটু বলেছেন যে তাহলে কি এই দায় দায়িত্বটা, সরকারের দায় দায়িত্ব কি আওয়ামী লীগই গ্রহণ করলো কিনা? আমি বিষয়টা তা বলছি না। যেমন চিটাগাং থেকে বলা হয়েছে সেখানে জলাবদ্ধতা, এটা সেটা। আমি একটা উদাহরণ দিই আপনাকে। সেই উদাহরণটা হচ্ছে,
মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, একটা ডায়াসে একবার বলেছিলেন, আমি বলছিলাম আমার এই নদীটা খনন করার জন্য সেই কোন নদীটা, কংস নদী, যেখানে মহাশোল মাছ যেখানে পাওয়া যায়, নদী শুকিয়ে গেছে। আমি 3,500 লোক নিয়ে স্বেচ্ছাশ্রমে সেই নদী খনন করিয়েছি কিন্তু, এবং খনন এগুলো করা যায় ইচ্ছা থাকলে। বাজেটের কথা বলা হয়, এটা বলা হয়, ওইটা বলা হয়, যদি ইচ্ছা থাকে মনের মধ্যে, আমি সত্যিকার অর্থে রাজনীতি করব, মানুষের জন্য রাজনীতি করব, অনেক এভিনিউ বের করা যায় এবং এই কাজগুলো করা যায়। তারপরে আরেকটা বলছি, সম্প্রচার নীতি নিয়ে একটা কথা বলছি, ছোট্টভাবে শেষ করে দিব। আপনাদের মনে আছে গিয়াস কামাল চৌধুরীর কথা, প্রায়ত আমাদের সাংবাদিক ছিলেন। উনি হলো কি বাবরি মসজিদ হলো জ্বালিয়ে দেওয়া হলো সেখানে, এখানে তখন বিবিসির করেসপন্ডেন্ট হচ্ছেন আমাদের গিয়াস কামাল চৌধুরী। উনি এটা নিয়ে কথা বললেন, শেষ কথাটা কি বললেন? ভুয়ার করেসপন্ডেন্ট, ভুয়ার করেসপন্ডেন্ট ছিলেন, ভয়েস অফ আমেরিকার করেসপন্ডেন্ট ছিলেন। তো শেষ কথাটা কি বলে দিলেন, লক্ষ্মীবাজারে মিষ্টি বিতরণ হয়েছে, যেটার কোনো আদৌ সত্যতা নেই। তারপরের দিন এখানে রায়ট হয়ে, ছোট মিনি আকারে রায়ট হয়ে গেল। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি আমাদের ধর্তব্যের মধ্যে আনতে হবে না আজকে? অবশ্যই ধর্তব্যের মধ্যে আনতে হবে, এবং সেই বিষয়গুলো আমাদের। এখন আরেকটা কথা বলি, যে আপনি প্রশ্ন করেছেন, কিন্তু সত্যিকার অর্থে কোনো একটা কথা কেউ বলতে পারলেন না যে সম্প্রচার নীতিমালায় এই বিষয়টা আনা হয়েছে, যেটা আনাটা ঠিক হয় নাই, পাশাপাশি এটা আনাটা ঠিক আমি নিজে এর বিরুদ্ধে 47টি কথা বলতে পারবো, সেটি নিশ্চয়ই অন্য প্রসঙ্গে আপনাকে আলাদা করে আমি বলবো না। আমি একটু আবার শফিকুর রহমান চৌধুরী আপনার কাছে ফিরে যেতে চাই। সুনামগঞ্জ থেকে নিখোঁজ হওয়ার 3.5 মাসের বেশি সময় পর যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান উদ্ধার হয়েছেন। তারও অনেক আগে নিখোঁজ সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর খবর এখনো আমরা পাইনি। প্রতিপক্ষের নেতা কর্মীদের এই নিখোঁজ হওয়ার খবর আপনারা কিরকম ভাবে নেন, বা আপনারা কিরকম ভাবে মূল্যায়ন করেন, কিরকম ভাবে পর্যবেক্ষণ করেন, জনাব শফিকুর রহমান? ধন্যবাদ আপনাকে। আমি একটি কথা বলতে চাই যে 1975 সনের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, যেই জিয়াউর রহমান খন্দকার মোস্তাক, ওরাই সর্বপ্রথম এই যে খুনের রাজনীতি, নিখোঁজ, গুম, এইগুলা শুরু করেছিল। তারপর থেকেই আমরা কি দেখতে পাই যে আমরা দেখতে পাচ্ছি জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনারা মানে খুবই সফলতার সাথে তা অনুসরণ করে যাচ্ছেন। না, আমরা সেটাকে অনুসরণ করতেছি না। আমরা যেটা হলো গিয়ে, যেটা এই যে আপনি ইলিয়াস আলীর কথা বলছেন, ইলিয়াস আলী ছিলেন আমার আগের এমপি, সাবেক এমপি ছিলেন, এবং উনি এই এলাকাতে বিশ্বনাথ, বালাগঞ্জ তথা সারা সিলেট, এমনকি বাংলাদেশে কিভাবে তিনি সন্ত্রাস, হত্যা, খুন, গুম শুরু করেছিলেন, সেটা ওনার দলের লোকজনও জানে, সরকারই জানে। কারণ উনি ওনার দলের মানুষদেরকে উনি উল্টাপাল্টা কথা বললেই হত্যা, খুন, গুম এগুলা করেছেন, যার পরিপ্রেক্ষিতে তার দলের ভিতরেই তাদের মধ্যে প্রতিপক্ষ ছিল। জি, জনাব শফিকুর রহমান চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। তবে আজকে আমরা যাকে উদ্ধার করা হয়েছে, সেই হাজী মুজিবুর রহমান অবশ্য বলেছেন যে পুলিশ তাকে গ্রেফতার করেছে, বা পুলিশ বাহিনীর কথা বলে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা একটু জনাব শাহাদাত হোসেন আপনার কাছে আসি। চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র কাউন্সিলদের মেয়াদ শেষ হতে চলেছে, আগামী এপ্রিল-মে মাসে একটি নির্বাচন হতে পারে বলে এরকম আমরা শুনছি। সেই সময় কি বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, জনাব শাহাদাত হোসেন? আসলে আমাদের নীতি নির্ধারক যারা রয়েছেন, আমাদের নেত্রী আছেন খালেদা জিয়া, রয়েছেন বেগম খালেদা জিয়া, স্ট্যান্ডিং কমিটির যারা আছেন মেম্বার, ওনারাই ঠিক করবেন যে আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণে করব কি করব না। আপনারা কি চান শাহাদাত হোসেন, জনাব শাহাদাত হোসেন, আপনারা কি চান? বিএনপির দমন, নিপীড়ন, নির্যাতনে ব্যবহার করছে। আমরা তো অবশ্যই চাই যে একটি সুন্দর গ্রহণযোগ্য একটি ইলেকশন হোক, কিন্তু বারবার আমরা দেখছি যে সরকার ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিচ্ছে। নির্বাচন কমিশন বলুন, দুদকের কথা বলুন, বিচার বিভাগের কথা বলুন, প্রত্যেকটি জায়গায় সরকার আজকে ধ্বংস করে দিচ্ছে। আজকে এই সরকারের উপর আমাদের অবিশ্বাস
আছে। তো আমরা এটা আশা করছি যে সামনে যদি ইলেকশন হয়, এই যে নির্বাচন কমিশন আছে সেটাকে রিফর্ম করতে হবে। রাইট। জনাব সাজ্জাদ হোসেন, আপনাকে ধন্যবাদ। তার মানে নির্বাচন কমিশন রিফর্ম করে যদি কোনো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি অংশগ্রহণ করবে। জনাব নজরুল ইসলাম মঞ্জু, 5 জানুয়ারির পরে বিএনপির অন্যতম লক্ষ্য ছিল জনসম্পৃক্ত হওয়া। খুলনায় জনসম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে বিএনপি কত দূরে এগিয়েছে বলে মনে করেন? কোনো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে বিএনপি অংশগ্রহণ করবে। জনাব নজরুল ইসলাম মঞ্জু, 5 জানুয়ারির পরে বিএনপির অন্যতম লক্ষ্য ছিল জনসম্পৃক্ত হওয়া। খুলনায় জনসম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে বিএনপি কত দূরে এগিয়েছে বলে মনে করেন? আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে বলেন মঞ্জু ভাই। আমরা তো ধন্যবাদ আপনাকে। খুলনা বিএনপির ঘাঁটি অঞ্চল হিসাবে পরিচিত এবং খুলনায় সর্বশেষ যে নির্বাচন হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আমরা মেয়র এবং কাউন্সিলর প্রায় সবই আমরা পেয়েছি এবং মেয়র আমরা 100টি ভোটে নির্বাচিত হয়েছি। এবং খুলনায় বিএনপি সবসময় রাজনীতিমুখী। খুলনায় সবসময় আমরা সুস্থ রাজনীতির ধারা প্র্যাকটিস করি এবং জনগণের সাথে আমাদের সবসময় একটা সুসম্পর্ক রয়েছে। মঞ্জু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তার মানে আপনারা কনফিডেন্ট যে খুলনায় আপনাদের জনসম্পৃক্ততা ভালোই আছে। আমি একটু রাজশাহীতে ফিরে যেতে চাই। জনাব মীর ইকবাল, আপনি আমাদেরকে বলবেন যে রাজশাহীতে বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান কত শক্তিশালী? রাজশাহীতে আপনি বলছিলেন জনাব খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি সাধিত হয়েছে। আপনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলেন রাজশাহীতে এখন আওয়ামী লীগ কেমন আছে? জনাব মীর ইকবাল, প্রশ্নটি আরেকবার করুন। রাজশাহীতে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এখন কতটা সংহত বা শক্তিশালী? রাজশাহীতে আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামো আমাদের 37টি ওয়ার্ড, রাজনৈতিকভাবে 37টি ওয়ার্ডে আমরা যেভাবে কমিটিগুলো করেছি, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমাদের মাঝামাঝির দিকে কাউন্সিল হতে যাচ্ছে। এইখানে জনাব খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে প্রত্যেকটা ইউনিটে সুষ্ঠুভাবে কমিটি হয়েছে। আশা করি মহানগর কমিটিটি সুন্দরভাবে হবে। রাজশাহীতে সাংগঠনিক অবস্থা আওয়ামী লীগের মেয়র নির্বাচনে পরাজয়ের কোনো বড় প্রভাব পড়ে নাই। আপনি বলছেন যে সবকিছু সুষ্ঠুভাবে চলছে। জনাব শফিকুর রহমান চৌধুরী, জনাব শাহাদাত হোসেন, জনাব নজরুল ইসলাম মঞ্জু, জনাব মীর ইকবাল, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে আমাদের স্টুডিওর 2 প্যানেলিস্টের সঙ্গে আবার কথা বলবো। আমরা ফিরছি একটু পরে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব ওয়ারিস হোসেন বেলাল, আপনি বিএনপির কাছ থেকে কি ধরনের রাজনীতি আশা করছেন বা কি ধরনের আন্দোলন আশা করছেন, কি ধরনের সংগ্রাম আশা করছেন বা আশঙ্কা করছেন? ধন্যবাদ। বিএনপির কাছ থেকে শুধু নয়, যে কোনো একটা বিরোধী দলের কাছ থেকেই সরকারি দল কি ধরনের প্রত্যাশা তার থাকবে। প্রত্যাশাটা আপনাদের আবার জাতীয় পার্টির প্রতি বিরোধী দলের প্রতি প্রত্যাশাটা ডিফারেন্ট না, সেটা তো পার্লামেন্টে তারা যেহেতু আছে বিরোধী দল আছে। এখন এখানে বিরোধী দলের কাছে যে প্রত্যাশাটা থাকবে, সেই প্রত্যাশাটা থাকবে তারা শ্যাডো গভর্নমেন্ট হিসাবে একটা কাজ করবে। জি, সরকার কি কি ভুল করছে সেই ভুলগুলো তাদের তুলে ধরতে হবে। এরকম ঢালাওভাবে কথা বললে হবে না, স্পেসিফিক বলতে হবে যে আজকে বাজেট নিয়ে পার্লামেন্টে কথা হবে, সেই তাদের পাশাপাশি এই বাজেট সম্পর্কে বলতে হবে যে বাজেটের এই জায়গাটায় ভুল হয়েছে, এইভাবে যদি দেওয়া যায় তাহলে সেটা শুদ্ধ হবে। উদাহরণ দিয়ে, আমি সাধারণত একটা উদাহরণ দিয়ে কথা বলার চেষ্টা করি। ইসরায়েলে যখন প্যালেস্টাইনিয়ানরা ইসরায়েলি একটা বিমানকে হাইজ্যাক করে অ্যান্টোবিতে নিয়ে গেল, অ্যান্টোবিতে নিয়ে যাওয়ার পরে ইসরায়েল ডিসিশন নিল যে তারা অ্যান্টোবিতে যাবে, যে সেটাকে উদ্ধার করে নিয়ে আসবে। এটা একটা মহাপরিকল্পনা। কতগুলো দেশের উপর দিয়ে রাডার ফাঁকি দিয়ে তাদের জাহাজকে, প্লেনকে নিয়ে যেতে হবে এবং সেখানকার প্রধানমন্ত্রী বসে আছেন কখন বিরোধী দলের নেতা আসবেন, তারপর ফাইনাল ডিসিশনটা উনি নেবেন। উনি আসলেন, হ্যান্ডশেক করলেন, ইয়েস আই এম উইথ ইউ। তখন ডিসিশন হলো, ডিসিশন হওয়ার পর তারপর তারা গেলেন সেখানে, এই অভিযানটা পরিচালনা করা হলো, সেই সবাইকে উদ্ধার করে নিয়ে আসা হলো। আমি বলছি এই ধরনের একটা মনোভাব আমাদের মধ্যে কাজ করছে, সহযোগিতা এবং সহযোগিতা, সহমর্মিতা এবং সমালোচনা অবশ্যই থাকবে এবং সবকিছু থাকবে। সমালোচনার মাধ্যমে আপনারা এগিয়ে যাবেন। আমরা এগিয়ে যাই। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি বর্তমান সরকার থেকে, আপনি বলছেন এক ধরনের রাজনৈতিক অচল অবস্থা বা গণতন্ত্রের হীনতার মধ্যে আপনারা আছেন, সেই থেকে কি প্রত্যাশা করেন? এই সরকারের কি
ভালোটা প্রত্যাশা করেন? আমি একেবারে সংক্ষেপে দুই একটি কথা বলে আমি শুরু করতে চাই। আপনি আমাকেও প্রশ্ন করেননি, কিন্তু আপনি স্কাইপে প্রশ্ন করেছিলেন যে আপনাদের তো কেউ কথা বলতে বাধা দিচ্ছেন না, তাহলে কেন সম্প্রচার নীতিমালার বিরোধিতা করছেন? আপনি জানেন যে সম্প্রচার নীতিমালা কেবল শুরু হয়েছে, 6 মাসেও আপনি বাধা পাবেন না, এর পরে শুরু হবে। কাজেই যে সরকার যে উদ্দেশ্যে এটা করছে, সেই উদ্দেশ্য যদি কালকেই প্রয়োগ করতে চায় তাহলে তারা বাধাপ্রাপ্ত হবে। অতএব এটা জানতে হবে, এটা নিঃসন্দেহে একটা কালা কানুন, কালা কানুনকে কেউ সমর্থন করতে পারে না। একজন সিলেটের একজন নেতা বলেছেন, আওয়ামী লীগের নেতা, যে বঙ্গবন্ধুকে হত্যা করে খন্দকার মুশতাক এবং জিয়াউর রহমান হত্যার রাজনীতি শুরু করেন। বঙ্গবন্ধুকে খন্দকার মুশতাক হত্যা করতে পারেন, খন্দকার মুশতাক ছিলেন আওয়ামী লীগের নেতা, তার সাথে কেন জিয়াউর রহমানকে সংযুক্ত করলেন আমি জানি না। জিয়াউর রহমান কোনো হত্যার রাজনীতির সাথে কখনোই সম্পৃক্ত ছিল না। আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের কথা আমি বলে 10 সেকেন্ড বলে শেষ করি। যেখানে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন এখনো হচ্ছে না, সেখানে সরকার তড়িঘড়ি করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনের উদ্যোগ কেন নিচ্ছে? কেন বর্তমান মেয়রকে কোনো বরাদ্দ দেওয়া হচ্ছে না? এর পেছনে কি উদ্দেশ্য আছে এটা কিন্তু জনগণ বুঝে, এবং আমরা আশঙ্কা করছি যে উপজেলা নির্বাচনের যে কারসাজিগুলো, যে ভোট কারচুপিগুলো, যে সহিংসতাগুলো সরকারি সংসদ দেখেছি, ঠিক সেটা হতে পারে ওই চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। এজন্যই ওই নির্বাচনটার ব্যাপারে সরকার তড়িঘড়ি করছে। আর ইসরায়েলি গল্পের, বেলাল ভাই বলছেন ইসরায়েলি গল্পে, আমি শুধু গল্প নয় একটি উদাহরণ দেই। গল্প না, ওইটাও সত্য ঘটনা, 5 সেকেন্ডে ওইটাও সত্য ঘটনা। ওই যে বিডিআর মিউটিনি হয়েছিল, ওই আমি সরকারের আগে, তখন ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে প্রথম শুরু করেন যে এই জাতীয় সংকট কে থেকে উত্তরণের জন্য আমি তৈরি আছি, মাননীয় প্রধানমন্ত্রী ডাকলে আমি যাব। ওই বিডিআর মিটিং আমরা এইখানেই প্রধানমন্ত্রী বলছিলেন না, 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 আজম ভাই বললেন যে 6 মাস পরে কি হবে, সেটা 6 মাস পরে আপনারা দেখতে পাবেন কি হবে। এটা তো হলো ভবিতব্যের কথা, এটা ভবিতব্যের কথা। 6 মাস পরে সরকার থেকে কি প্রত্যাশা করেন আমাদের একদম বলেন। এই সরকারের কাছে একটাই প্রত্যাশা, এর বাইরে কোনো প্রত্যাশা নেই। প্রত্যাশা দ্রুত রাজপথের বিরোধী দলের সাথে আলোচনায় বসুন এবং তত্ত্বাবধায়ক সরকার। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল যে উন্নয়ন দেশে শুরু হয়েছে, সেই কারণেই আজকে এই রেস। আপনাদের অনেক ধন্যবাদ। আজকের বাংলাদেশে আগামীকাল এই সময় আবার দেখা হবে। শুভরাত্রি।